সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। লেবানিজ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে অনেক ইসরায়েলি সেনার প্রাণহানি এবং অবৈধ বসতি থেকে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারীর বাস্তুহারা হওয়ার প্রেক্ষাপটে পশ্চিমা মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে বাধ্য হয় ইসরায়েল। এর আগে ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝড় তুলেছে হিজবুল্লাহ। হানাদার সেনাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছেন ফিলিস্তিনি যোদ্ধারাও। হিজবুল্লাহ জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলি সামরিক অবস্থানগুলোর বিরুদ্ধে ২৭টি অভিযান পরিচালনা করেছেন তারা। এদিন তাদের যোদ্ধারা অ্যাটাক ড্রোনের একটি স্কোয়াড্রন ব্যবহার করে ইসরায়েলের ৮১০তম হারমন ব্রিগেডের সদর দপ্তর মালে গুলানি ব্যারাকে নিখুঁতভাবে আঘাত হানেন। অধিকৃত গোলানের জাবাল আল শেখে একই ব্রিগেডের অধিভুক্ত কোম্পানির সদর দপ্তর হাবুশেত সাইটেও একই ধরনের ড্রোনের স্কোয়াড্রন দিয়ে আঘাত করা হয়। আক্কা শহরের উত্তরে একই ব্রিগেডের প্রশাসনিক সদর দপ্তর স্ট্রাগা ঘাঁটিতেও ড্রোনের ঝাঁক দিয়ে ৪ দফা আঘাত হানে হিজবুল্লাহ। লেবানন থেকে রকেট ব্যারেজ গিয়ে আঘাত হানে কাবরি বসতির দক্ষিণে ১৪৬তম ব্রিগেডের আর্টিলারি ব্যাটালিয়নের নবনির্মিত সদর দপ্তর এবং গোলানে ২১০তম বাসান ডিভিশনের সদর দপ্তর নাফা ঘাঁটিতে। এদিন উন্নত প্রযুক্তি মিসাইল ব্যারেজ দিয়ে প্রথমবারের মতো আঘাত করা হয় ইসরায়েলের নাহারিয়া শহরের দক্ষিণে শাভে জিওনের পদাতিক প্রশিক্ষণ ক্যাম্পে। এদিকে লেবাননের খিয়াম শহরে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে গাইডেড রকেট দিয়ে আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা। এরপর ট্যাঙ্কটি ধ্বংস হয় এবং এর ক্রু সদস্যরা হতাহত হন। শহরের দক্ষিণে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর এক ঝাঁক রকেট নিক্ষেপ করেন তারা। সেখানে আকস্মিক হামলার পর দখলদার সেনারা ইবিল আল সাকি শহর থেকে পালিয়ে যান। এ সময় একটি মিলিটারি বুলডোজার, একটি মার্কাভা ট্যাঙ্ক ও সঙ্গে থাকা পদাতিক সেনাদের ওপর গাইডেড মিসাইল ও ২টি বিশাল এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হলে বেশ কয়েকজন সেনা নিহত এবং আহত হন। মঙ্গলবার যেসব বসতির সেনা অবস্থানে ড্রোন, রকেট ও মিসাইলের ব্যারেজ ব্যবহার করে আঘাত হানে হিজবুল্লাহ, এর মধ্যে রয়েছে কিরিয়াত সমনা, আভিভিম মানারা, মেতুলা, জারিদ, সুমেরা, মালত তারশিহা, কাজরিন ও শতুলা। এদিকে বুধবার ভোরে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রস্তাবিত চুক্তিটি অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের ১ বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা যাচ্ছে। এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হন। এক বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতিকে সুসংবাদ বলে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি বুধবার ভোর ৪টা থেকে কার্যকর হবে। এই চুক্তির উদ্দেশ্য শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করা। বাইডেন বলেন, আগামী ৬০ দিনের মধ্যে লেবানিজ সেনাবাহিনী তাদের নিজস্ব অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। চুক্তিটি ভঙ্গ হলে ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার চর্চা করবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া এই যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করে হিজবুল্লাহ ও লেবানন সরকার। রোববার এই প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানায় ইসরায়েলও। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদিত হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ দুই দিকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে লেবাননের সামরিক বাহিনী ব্লু লাইনের চারপাশের এলাকায় টহল দেবে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে। লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকবে না, কিন্তু মার্কিন ও ফরাসি বাহিনী প্রশিক্ষণ দিয়ে এবং যোগাযোগের মাধ্যমে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই যুদ্ধবিরতি বেসামরিক জনগণকে স্বস্তি দেবে। তিনি দীর্ঘ সময় ধরে চলা শত্রুতা বন্ধ করার প্রশংসা করেন এবং এই যুদ্ধবিরতিকে লেবাননে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানে পরিণত করার আহ্বান জানান। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করারও আহ্বান জানান স্টারমার। তিনি বলেন, আমাদের অবশ্যই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির দিকে এগোতে হবে। সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তার উপর থেকে বিধিনিষেধ অপসারণ করতে হবে। গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি, সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলো উল্লেখযোগ্য মাত্রায় ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে।
হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে যে আংশিক চিত্র পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে হামলায় উত্তর ইসরায়েলের আনুমানিক 9,000 ভবন এবং অন্তত 7,000 গাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েদিওথ আহরোনথ লিখেছে, ফ্রন্ট লাইনে থাকা বসতিগুলোতে এমন কোনো ভবন নেই যেটির মেরামত বা পুনর্নির্মাণের প্রয়োজন নেই। খবরে বলা হয়, কিরিয়াত শমোনা, মানারা, স্টুলা, জারিত, নাহারিয়া ও স্লোমির মতো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর ও বসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসের প্রকৃত মাত্রা কল্পনার চেয়ে অনেক বেশি। কিরিয়াত শমোনা শহরের মেয়র অ্যাভিচাই স্টার্ন বলেছেন, শহরের অকল্পনীয় ক্ষতি হয়েছে। বসতির প্রতিটি বাড়ি মেরামত করতে হবে, যার জন্য বহু মাস সময় লাগবে। এখন পর্যন্ত উত্তর ইসরায়েলের অধিবাসীদের ঘর বাড়িতে ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মেতুলা বসতির প্রধান ডেভিড অ্যাজুলাই জানিয়েছেন, হিজবুল্লাহর হামলায় সেখানকার 70% বাড়ি ধ্বংস হয়েছে। ফ্রন্টলাইনের বসতিগুলোর সম্মিলিত ফোরামের চেয়ারম্যান মোশে ডেভিডোভিস বলেছেন, যুদ্ধে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং যুদ্ধ শেষ হলে কি করতে হবে সে সম্পর্কে ইসরায়েল সরকারের কোনো ধারণা নেই। গাজা যুদ্ধের 417তম দিনে হানাদার ইসরায়েলের বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আল জাজিরা আরাবিকের প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজায় চলমান ইসরায়েলি অভিযানের 52 দিনে 110টি ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস করেছে হামাসের আল কাসাম ব্রিগেডস। তাদের প্রকাশ করা ইনফোগ্রাফ অনুযায়ী ধ্বংস হওয়া যুদ্ধযানের মধ্যে 54টি মার্কাভা ট্যাঙ্ক, 27টি এপিসি, 26টি মিলিটারি বুলডোজার ও 3টি হামার জিপ রয়েছে। আল জাজিরা বলেছে, 5 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি অভিযানের জবাবে প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আল কাসাম। তাদের পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি বাহিনীর ওপর 40টি হামলা হয়েছে ইয়াসিন 105 শেল ব্যবহার করে, 39টি হামলা হয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং 13টি হামলা হয়েছে ট্যান্ডেম শেলের মাধ্যমে। এই পরিসংখ্যান শুধুই কাসাম পরিচালিত হামলার, এতে আল কুদস এবং পিএফএলপি সহ অন্য গোষ্ঠীগুলোর হামলার বর্ণনা নেই। এদিকে মঙ্গলবার আল কাসাম ব্রিগেডস উত্তর গাজার জাভালিয়া ক্যাম্পের পূর্বে বুবি ফাঁদযুক্ত একটি ভবনে বিস্ফোরণ ঘটিয়ে ইহুদিবাদী সেনাদলের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সেনা নিহত এবং আহত হয়েছে। একই স্থানে আল ইয়াসিন এবং হাই এক্সপ্লোসিভ ল্যান্ড মাইন ব্যবহার করে 3টি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানেন তারা। এর জারিমুখে শর্ট রেঞ্জের রাজুম রকেটের মাধ্যমে শত্রুদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেও হামলা চালানো হয়। তাছাড়া গাজা সিটির তাল আল হাওয়াই আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলি সেনাদের একটি গাড়ি এবং একটি D9 বুলডোজারে আঘাত হানেন তারা। এদিকে মঙ্গলবার গাজা যুদ্ধে আরও এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জাভালিয়া ক্যাম্পে হানাদার সেনাদের একটি ভবনে বিস্ফোরণ ঘটানো হলে ওই সেনা নিহত হন বলে জানানো হয়। হামাসের লেবানন প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য ইসরায়েল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে। ওসামা হামদান লেবাননের আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে এখন তারা আলোচনার মাধ্যমে তা অর্জনের চেষ্টা করছে। হামদান উল্লেখ করেন, গাজায় 5 দিনের যুদ্ধবিরতির আলোচনায় ফিলিস্তিনিদের দাবি পূরণ হবে না, বরং ইসরায়েল আবার আগ্রাসন চালাবে। আমরা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চাইছে। আমরা ইসরায়েলি সত্তাকে সরিয়ে দিয়ে আমাদের জনগণকে কৌশলগতভাবে রক্ষার চেষ্টা করছি, যাতে এই অঞ্চল নিরাপদ ও শান্তিপূর্ণ হতে পারে। হামদান বলেন, লেবাননের যুদ্ধবিরতি ঘোষণা আমাদের খুশি করেছে। হিজবুল্লাহ আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তারা আমাদের জন্য বিরাট ত্যাগ স্বীকার করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি জানিয়েছেন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়া হবে ইহুদিবাদী শাসকদের কল্পনার বাইরে। মঙ্গলবার তেহরানে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, ইরান কখনো তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন বরদাস্ত করবে না। জেনারেল বাকিরি বলেন, ইসরায়েল আজকাল গাজা এবং দক্ষিণ লেবানন 2 অঞ্চলেই চরম বেপরোয়া হয়ে উঠেছে। তবে আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। আঞ্চলিক নিরাপত্তাকে ব্যাহত করার লক্ষ্যে ইসরায়েলের মারাত্মক অপরাধ সত্ত্বেও কথিত মানবাধিকারের ধ্বজাধারীরা যে নীরবতা অবলম্বন করেছে এবং অপরাধী যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অপরাধে যে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে তার নিন্দা করেন জেনারেল বাকিরি।
তুর্কি নিয়ে। তিনি বলেন, লেবাননে আগ্রাসন চালানোর মূল লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলে নিরাপত্তা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা, কিন্তু ইহুদিবাদীরা এখন হাইফা ও তেল আবিবের প্রধান শহরগুলোতে ব্যাপক নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। মঙ্গলবার পর্তুগালের ক্যাসকাইসে জাতিসংঘ জোটের সিভিলাইজেশন গ্লোবাল ফোরামের অধিবেশনে গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন আরাকচি। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলি দখলদারিত্ব অবসানের পাশাপাশি ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকার বাস্তবায়ন অপরিহার্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েল ভয়াবহ আগ্রাসন ও অপরাধযোগ্য চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে মারাত্মক পরীক্ষার মুখে ফেলেছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ইসরায়েলের উপনিবেশবাদী এবং বর্ণবাদী তৎপরতা থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সম্মিলিত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। আল জাজরা জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটির জাইতুন এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত ৪৪,২৪৯ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। এ সময় লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ৩,৮২৩ জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।